নমস্কার বন্ধুরা। তো আগের দিন আমি তোমাদের পড়িয়েছিলাম যে পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্ম এবং পদার্থের বিভিন্ন অবস্থাগুলো কী কী হয় এবং ভৌত অবস্থার সাহায্যে শনাক্তকরণ। তো আজকে আমরা যে জায়গাটা পড়ব সেটা হচ্ছে রাসায়নিক ধর্মের সাহায্যে শনাক্তকরণ। আগের দিন আমরা ভৌত ধর্মের সাহায্যে শনাক্তকরণটা পড়েছি, আজকে আমরা পড়ব রাসায়নিক ধর্মের সাহায্যে শনাক্তকরণ। তো রাসায়নিক ধর্ম কাকে বলেছিলাম যে রাসায়নিক ধর্ম হচ্ছে যে ধর্মের সাহায্যে কোনো পদার্থের অন্য পদার্থের সাথে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কি করবে না সেইটা বোঝা যায়, তাকেই বলা হয়েছিল রাসায়নিক ধর্ম। তো রাসায়নিক ধর্মের সাহায্যে কিভাবে শনাক্তকরণ করা যাবে, যেমন ধরো যে রাসায়নিক ধর্মের সাহায্যে কোনটা কি গ্যাস আমরা সেটাকে শনাক্ত করতে পারি। তো কিভাবে শনাক্ত করতে পারি না, একটা জিনিস কিভাবে শনাক্ত করতে পারি না, প্রথম একটা জিনিস আছে শনাক্ত করতে পারি, সেটা হচ্ছে যে নাইট্রিক অক্সাইড। তো নাইট্রিক অক্সাইড যে গ্যাসটা আমরা বলছি, নাইট্রিক অক্সাইড গ্যাস হচ্ছে বর্ণহীন। তো নাইট্রিক অক্সাইড একটা বর্ণহীন গ্যাস। আর নাইট্রোজেন ডাইঅক্সাইড বাদামি বর্ণের। তো এই যে আমরা এবার কিভাবে বুঝবো যে না কোনটাতে নাইট্রোজেন অক্সাইড আছে আর কোনটাতে নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, বা নাইট্রোজেন অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইডের মধ্যে পার্থক্য বা রাসায়নিক ধর্মের সাহায্যে চিনব কী করে না, প্রথম আমরা একটা পাত্র নিয়ে নিচ্ছি। এই পাত্রটার মধ্যে আমরা ধরে নিচ্ছি যে এই পাত্রটার মধ্যে বর্ণহীন নাইট্রোজেন ডাইঅক্সাইড বা এনও গ্যাসটা এখানে রয়েছে এইটা, এবং এই মাথাটা একটা ছিপি দিয়ে আটকানো। তাহলে এইটা একটা পাত্র রয়েছে, এই পাত্রটার মধ্যে এনও, এখানে এনও মানে কিন্তু নো নয়, এনও মানে হচ্ছে নাইট্রোজেন অক্সাইডের সংকেত হচ্ছে এনও দ্বারা লেখা হয়। তো নাইট্রোজেন অক্সাইড বা এনও গ্যাসটা হচ্ছে এই পাত্রটার মধ্যে রয়েছে, এবং এই নাইট্রোজেন অক্সাইড গ্যাসটা হচ্ছে বর্ণহীন এবং গন্ধহীন। তো এরপর এই নাইট্রোজেন, এই যে পাত্রটা রয়েছে এই পাত্রটার মুখটা আমি খুলে দিলাম। তো এই পাত্রটার মুখটা আমি খুলে দিলাম, তাহলে খুলে দিলে কি দেখা যাবে না, খুলে দিলে দেখা যাবে যে গ্যাসটা বেরোচ্ছে সেটা হচ্ছে বাদামি বর্ণের NO2 গ্যাস। NO2 গ্যাস, এটা হচ্ছে বাদামি বর্ণের। তো এই যে এখানে বাদামি বর্ণের NO2 গ্যাস বেরোচ্ছে কিন্তু ছিল ভেতরে NO গ্যাস। তো এই ঘটনাটা কিভাবে ঘটছে না, এই ঘটনাটা হচ্ছে যে নাইট্রোজেন যে অক্সাইড, অর্থাৎ নাইট্রিক অক্সাইড বাতাসের সংস্পর্শে এলে, এখানে একটা কথা লিখে দেওয়া দরকার, সেটা হচ্ছে বর্ণহীন নাইট্রিক অক্সাইড বাতাসের সংস্পর্শে এলে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড বা যেটাকে সংক্ষেপে আমরা লিখছি NO2 গ্যাস উৎপন্ন করে। তাহলে এইটা হচ্ছে একটা গ্যাসের রাসায়নিক ধর্মের সাহায্যে শনাক্তকরণ। তাহলে এই যে বিক্রিয়াটা ঘটলো, এই বিক্রিয়াটার সমীকরণ কী হবে না, যখন তোমরা জানো যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন ঘটে সেই রাসায়নিক বিক্রিয়াটার একটা সমীকরণ থাকে। সেই সমীকরণটা কি না 2NO প্লাস O2, অর্থাৎ অক্সিজেনের সংস্পর্শে এলে অর্থাৎ বাতাসের সংস্পর্শে এলে দিয়ে উৎপন্ন করছে 2NO2। এখানে বাতাসের সংস্পর্শে বললেও মূলত এখানে হচ্ছে অক্সিজেনের সংস্পর্শে এলেই প্রধানত নাইট্রিক অক্সাইডটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। তো এরকমভাবে বিভিন্ন রকম বস্তু আছে যারা বায়ুর সংস্পর্শে এলে সেটা বিক্রিয়া করে, যেমন হচ্ছে সালফার। আর একটা উদাহরণ তোমাদের আমি দিই, যেটা হচ্ছে সালফার গ্যাস। সালফার কি হচ্ছে
না সালফারকে বায়ুর উপস্থিতিতে, সালফার গ্যাস, সালফারকে বায়ুর উপস্থিতিতে উত্তপ্ত করলে বায়ুর উপস্থিতিতে উত্তপ্ত করলে এটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। এটা আমি সংক্ষেপে লিখলাম O2 মানে হচ্ছে অক্সিজেন, O2 মানে হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পোড়া বারুদের মতো গন্ধযুক্ত, পোড়া বারুদের মতো গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড বা SO2 উৎপন্ন করে। S+O2 দিয়ে বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে SO2 গ্যাস। এখানে তীর চিহ্নটা আমি দিলাম, SO2 গ্যাস, গ্যাস মানে হচ্ছে যেটা বাতাসের সাথে মিশে পারে, সেজন্য তীর চিহ্নটা দিচ্ছি। তো এইভাবে বাতাসের সাথে বিক্রিয়া করে কোনো একটা গ্যাসীয় পদার্থের আমরা রাসায়নিক ধর্মের শনাক্তকরণ করতে পারি। এছাড়াও জলের সাহায্যে আমরা করতে পারি। জলের সাহায্যে কিভাবে, জলের সাহায্যে আমরা রাসায়নিক পদার্থের শনাক্তকরণ করব? জলের সাহায্যে না, জলের সাহায্যে করার জন্য প্রথমে একটা গ্লাস নেব আমরা। এই গ্লাসের মধ্যে জল আছে এবং তার নিচে চিনির দানা রয়েছে, এখানে চিনি রয়েছে। তো এরপর যদি আমি এটাকে একটা চামচ দিয়ে ঘাঁটতে থাকি এই চিনিটাকে, তাহলে একটা সময় দেখা যাবে যে চিনিটা জলের মধ্যে গুলে গেছে। এই চিনিটা কিন্তু আর নেই, চিনিটা জলের মধ্যে দ্রবীভূত হয়ে গেছে। তাহলে এর থেকে আমরা জিনিস বুঝতে পারছি চিনির গুঁড়ো বা চিনি যদি মেশানো হয় এবং সেটা জলের মধ্যে খুব সহজেই মিশে যাবে। তার কারণ কি? চিনিটা জলে মিশে যাচ্ছে, কারণ এক্ষেত্রে কোনো রকম পরিবর্তনে দেখতে পারবো না, যে চিনিটা যেহেতু জলে দ্রাব্য, তাই এক্ষেত্রে সেরকম কোনো পরিবর্তন আমাদের চোখে পড়বে না। কিন্তু এরপর যদি আমরা চিনির পরিবর্তে কিছু পরিমাণ পোড়া চুন নিই, তাহলে কি হবে? তো চিনির পরিবর্তে আমরা পোড়া চুন নিচ্ছি। সেমভাবে একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে জল আছে, এরপর জলের মধ্যে কিছু পরিমাণ পোড়ার চুন দিলাম। পোড়া চুন দেওয়ার পর আমি কি দেখতে পাচ্ছি, যে যখনই গ্লাসটার মধ্যে আমি পোড়া চুন দিলাম, তখনই দেখা যাচ্ছে যে গ্লাসের যে জলটা রয়েছে সেটা টকবক টকবক করে এরকম বুদবুদ আকারে ফুটতে আরম্ভ করছে এবং গ্লাসের জলটাকে আমি অনুভব করতে পারছি গরম। তার কারণ কি? যে চিনি দিলে সেটা সহজেই দ্রবীভূত হয়ে যাচ্ছে, কিন্তু পোড়া চুন দিলে সেটা কেন টকবক টকবক করে ফুটতে আরম্ভ করছে এবং জলটা গরম হতে শুরু করছে না? তার কারণ হচ্ছে যে যখন ওখানে আমি পোড়া চিনির জায়গায় যখন আমি ওখানে পোড়া চুন দিচ্ছি, তাহলে পোড়া চুন দেওয়ার ফলে কি হচ্ছে না, পোড়া চুনের গুঁড়ো দেওয়ার ফলে হচ্ছে সেখানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে, একটা তাপমুচি রাসায়নিক বিক্রিয়া। একটা এখানে কী ঘটছে, পোড়া চুন দেওয়ার ফলে এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে একটা তাপমুচি রাসায়নিক বিক্রিয়া। তাপমুচি রাসায়নিক বিক্রিয়া মানে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদেরকে আমরা বলছি যে তাপমোচী রাসায়নিক বিক্রিয়া। তাহলে এক্ষেত্রে যেহেতু একটা তাপমোচী রাসায়নিক বিক্রিয়া ঘটছে, তার ফলে আমরা কি বলতে পারছি, গ্লাসের জলটা গরম হচ্ছে। তাহলে এখানে বিক্রিয়া কি না, পোড়া চুনের সমীকরণ হচ্ছে CaO হচ্ছে পোড়া চুনের সমীকরণ, তার সঙ্গে জলের বিক্রিয়া ঘটছে, দিয়ে উৎপন্ন হচ্ছে CaOH এর হোল 2 প্লাস তাপ, অর্থাৎ পোড়া চুনের সঙ্গে জলের বিক্রিয়ায় CaOH হোল 2
প্লাস হচ্ছে তাপ, ক্যালসিয়ামের একটা অক্সাইড উৎপন্ন হচ্ছে এবং তাপ উৎপন্ন হচ্ছে, যে কারণে যে পোড়া চুনের মধ্যে জল দিলে আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে সেটা ফুটতে শুরু করছে। তো এইভাবেই আমরা খুব সহজেই জলের মাধ্যমে দুটো রাসায়নিক পদার্থের রাসায়নিক ধর্মের যে পার্থক্য সেটাকে আমরা বুঝতে পারছি। এরপর আমরা যেটা দেখব যে এটা তো হলো জলের সাহায্যে এবং তেলের সাহায্যে। এরপর হচ্ছে তাপ দিলে তাপ প্রয়োগ করব একটা জিনিসের উপর। তাপ প্রয়োগ কী করব? প্রথমে একটা তাপ প্রয়োগ করার জন্য প্রথমে আমরা একটা চামচ নেব, এই চামচটায় কিছু পরিমাণ চিনি আছে। এরপর এইটাকে আমরা একটা মোমবাতি দিয়ে একটা এই পাশে চিনি আছে, এটা চিনি আছে, এটাতে এই চামচটার মধ্যে চিনি আছে। এরপর এটাকে আমরা মোমবাতির আগুনে উত্তপ্ত করছি। আর একইভাবে আরেকটা চামচের মধ্যেও আমরা নিয়েছি হচ্ছে নুন। এই চামচটার মধ্যে আমাদের আছে নুন, দিয়ে সেটাকেও আমরা মোমবাতির আলোতে উত্তপ্ত করছি। একটায় চিনি নিয়েছি আর একটায় নুন নিয়েছি। এবার দুটোকেই মোমবাতির আলোতে, মানে দুটোর মধ্যে আমি উত্তাপ প্রয়োগ করছি। তো এক্ষেত্রে আমি কি দেখব না, চিনির ক্ষেত্রে যে বিষয়টা ঘটবে, চিনিটা প্রথমে বাদামি রং নেবে, তারপর কালো হয়ে যাবে। তাহলে এইখানে চিনিটাকে যখন আমি উত্তপ্ত করছি, তাহলে চিনিটার ক্ষেত্রে কি দেখা যাবে যে চিনিটা প্রথমে বাদামি রং নেবে, তারপর হচ্ছে উত্তপ্ত হয়ে যাবে। তার কারণ কি না, চিনিটাকে যখনই আমি উত্তপ্ত করব, চিনিটাকে উত্তপ্ত করলে যে জলীয় বাষ্পটা চিনির মধ্যে থাকে, যে জলীয় বাষ্পটা চিনির মধ্যে জমে থাকে, অর্থাৎ চিনিটাকে উত্তপ্ত করলে চিনির মধ্যে যে জলীয় বাষ্পটা জমে থাকে সেটা প্রথমেই বেরিয়ে যায়, তার ফলে সেটা বাদামি রং নেয়। এরপর চিনির সংকেত কি না, চিনির সংকেত হচ্ছে C12H22O11। তাহলে প্রথমে এইখান থেকে যে জলীয় বাষ্প, জলের অণুগুলো বেরিয়ে যায়, তারপর আরও যদি উত্তপ্ত করা থাকে তখন একটা সময় দেখা যায় যে বিশুদ্ধ কালো কার্বনটা খালি পড়ে থাকে। যেহেতু বিশুদ্ধ কালো কার্বনটা পড়ে থাকে সমস্ত কিছুর শেষে, সেই কারণেতে বিশুদ্ধ কালো কার্বনটা পড়ে থাকে। তাই বিশুদ্ধ কালো কার্বনটা পড়ে থাকার কারণে এটাকে কালো লাগে। বিক্রিয়াটা কীরকম হয় না, C12H22O11 এটাকে আমরা তাপ দিচ্ছি। তাপ দিলে কি পড়ে থাকে না, 12 অণু কার্বন 12C + 11H2O, অর্থাৎ এই জলীয় বাষ্পটা বাষ্পীভূত হয়ে যায় এবং 12 অণু কার্বন পড়ে থাকে। এরপর তাপের ক্ষেত্রে, নুনের ক্ষেত্রে কি হয় না, নুনের ক্ষেত্রে আমরা যেটা দেখব যে নুনের ক্ষেত্রে সেরকম কোনো পরিবর্তনই হয় না। তাহলে কি হয়, নুনটা শুধুমাত্র গরম হয়। নুনটা কি হবে না, নুনটা গরম হয় আর এর মধ্যে থাকা জলীয় বাষ্পটা বেরিয়ে যায়। তাহলে এটাই হচ্ছে পার্থক্য, যে তাপ প্রয়োগ করলে নুনের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন কিছুই হয় না। নুনটা গরম হয়, তারপর নুনের মধ্যে যে জলীয় বাষ্পটা থাকে সেই জলীয় বাষ্পটা বেরিয়ে যায়। তাহলে এর ফলে আমরা তাপ প্রয়োগের ফলে খুব সহজেই নুন আর চিনির মধ্যে পার্থক্য করতে পারছি, যে নুনের ক্ষেত্রে নুনটাকে গরম করলে জলীয় বাষ্পটা বেরিয়ে যাবে, আর চিনির ক্ষেত্রে তাকে গরম করলে সেটা বাদামি রং নেবে, তারপর সেটাকে কালো হয়ে যাবে। তাহলে চিনিকে উত্তপ্ত করলে সেটা প্রথম বেরিয়ে যায়, তাহলে ফলে বিশুদ্ধ কালো কার্বনটা তাপ প্রয়োগের ফলে সেইখানে শুধুমাত্র যে বিশুদ্ধ কালো কার্বনটা সেইখানের মধ্যে পড়ে থাকে। তো জলযুক্ত কিউপ্রিক নাইট্রাইট
তো জলযুক্ত কিউপ্রিক নাইট্রাইটকে যদি তোমরা প্রথমে উত্তপ্ত করো, তাহলে জলযুক্ত কিউপ্রিক নাইট্রাইটকে উত্তপ্ত করলে প্রথমের মধ্যে থেকে জলটা বেরিয়ে যাবে। তাহলে প্রথমে যদি জলযুক্ত কিউপ্রিক নাইট্রাইট থেকে জলটা বেরিয়ে যায়, তাহলে তারপর তার মধ্যে থেকে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। তাহলে বাদামি বর্ণের যদি নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে এবং কালো অবশেষ পড়ে থাকবে, তাহলে বিক্রিয়াটা কি না 2CuNO3 তার হোল 2, তাকে তাপ দিচ্ছি, তাহলে 2Cu কালো বর্ণের উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে হচ্ছে 4NO2 4 অণু বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, যেটা বাষ্পীভূত হয়ে যাবে এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। এবার হচ্ছে তারপর হচ্ছে একটা বিষয় এখানে রয়েছে, সেটা হচ্ছে কঠিন আয়োডিন। তো কঠিন আয়োডিনকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সেক্ষেত্রে কি হবে না, কঠিন আয়োডিনকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কি কীরকম পরিবর্তন হবে না, কঠিন আয়োডিনকে উত্তপ্ত করলে বেগুনি বর্ণের আয়োডিন গ্যাস উৎপন্ন হবে। বেগুনি বর্ণের আয়োডিন বাষ্প আসবে, আয়োডিন গ্যাস নয়, আয়োডিন বাষ্প নির্গত হবে। গ্যাস বলাটা ভুল, এটা হচ্ছে আয়োডিন বাষ্প নির্গত হবে। এটা কঠিন আয়োডিনের রং কিন্তু সাধারণত নীল রঙের হয়। নীল, কঠিন আয়োডিনের সাধারণ বর্ণ হচ্ছে নীল, কিন্তু এটাকে যখনই বায়ুর সাহায্যে উত্তপ্ত করা হবে তখন তার মধ্যে থেকে বেগুনি বর্ণের আয়োডিন বাষ্প উৎপন্ন হয়। তো এরপর আসছি ম্যাগনেসিয়াম তার। তো ম্যাগনেসিয়াম তারকে যদি আমরা উত্তপ্ত করি কি হবে না, ম্যাগনেসিয়াম তারকে উৎপন্ন করলে তীব্র আলোর সৃষ্টি হবে। ম্যাগনেসিয়াম তার, তাহলে ম্যাগনেসিয়াম তারটাকে তীব্র আলোর সৃষ্টি হবে এবং সাদা রঙের ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। সাদা রঙের ম্যাগনেসিয়াম অক্সাইডটাও উৎপন্ন হয়। তাহলে সাদা রঙের ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, তাহলে বিক্রিয়াটা কি হবে না, এখানে বিক্রিয়াটা হচ্ছে যে 2+O2 দিয়ে উৎপন্ন হয় 2MgO, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে MgO। তাহলে ম্যাগনেসিয়াম তারকে যদি তীব্র আলোতে আমরা উৎপন্ন করি তাহলে সাদা রঙের ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, সেটা হচ্ছে কি না 2Mg+O2 দিয়ে উৎপন্ন হয় 2MgO। এটাই হচ্ছে ম্যাগনেসিয়াম তারকে উত্তপ্ত করলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এরপর আমরা আসব যে বিভিন্ন পরিমাণ অ্যাসিডের সাহায্যে শনাক্তকরণ। তো অ্যাসিডের সাহায্যে আমরা কিভাবে এটাকে শনাক্তকরণ করব না, প্রথম ক্ষেত্রেই আমরা টেস্ট টিউবের মধ্যে লঘু সালফিউরিক অ্যাসিড নিয়ে নেব, লঘু H2SO4, অর্থাৎ যার মধ্যে যেটা হচ্ছে লঘু H2SO4টা আমরা তার মধ্যে নিয়ে নেবো একটা পাত্রের মধ্যে। তো এরপর আমরা টেস্ট টিউবটার মধ্যে যে লঘু সালফিউরিক অ্যাসিডটা নিলাম, তো তার সঙ্গে বিভিন্ন বিষয়ের বিক্রিয়া করাবো না, প্রথম আমরা জিঙ্কের সাহায্যে তার বিক্রিয়া করাবো, জিঙ্কের সাহায্যে। তো জিঙ্কের সাহায্যে যদি লঘু H2SO4 যদি Zn গুঁড়ো মেশানো হলে, লঘু H2SO4 Zn গুঁড়ো মেশানো হলো, তাহলে লঘু H2SO4 যখনই আমরা জিঙ্ক গুঁড়ো মেশাবো তখনই বুদবুদ আকারে বর্ণহীন গন্ধহীন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়।
তাহলে লঘু H2SO4 যদি জেডেন গুঁড়ো মিশিয়ে দিই, অর্থাৎ লঘু H2SO4 এর মধ্যে যদি জিঙ্ক গুঁড়ো মিশিয়ে দিই, তাহলে বুদবুদ আকারে বর্ণহীন গন্ধহীন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এবং এই নির্গত গ্যাসে যদি একটা জ্বলন্ত কাঠপাটি প্রবেশ করালে সেটা শব্দসহ নীল শিখায় প্রবেশ করে উঠবে। এবং সেখানে যদি একটা জ্বলন্ত বাটকাঠিকে আমি প্রবেশ করাই, যে জ্বলন্ত বাটকাঠি যদি প্রবেশ করাই, নীল শিখায় জ্বলে ওঠে। তাহলে এইটা যে ঘটছে এর কারণ কি না, লঘু H2SO4 এর মধ্যে যখনই আমরা জিঙ্ক গুঁড়ো দেবো তখনই জিঙ্কটা H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক সালফাইড উৎপন্ন করবে ZnSO4, এবং এই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং ZnSO4টা থেকে যাবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এবং যে হাইড্রোজেন গ্যাসের মধ্যে একটা জ্বলন্ত পাটকাঠি আমরা প্রবেশ করাই, তাহলে গ্যাসটা শব্দ সহ একটা দপ করে একটা শব্দ হয়। বিক্রিয়াটা যখন পরীক্ষাগারে করা হয় তখন যখন এই লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে যখন জিঙ্ক গুঁড়ো মিশিয়ে দেওয়া হলে কিছুক্ষণ পর সেখান থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এবং তখন যদি তার মধ্যে একটা জ্বলন্ত পাটকাঠিকে নিয়ে গিয়ে ধরা হয়, একটা দপ করে একটা এরকম গ্যাস জ্বলার সময় শব্দ হয় একটা দপ করে, সেরকম একটা দপ করে শব্দ হয়ে সেটা নীল শিখায় জিনিসটা জ্বলতে থাকে। তো এক্ষেত্রে বিক্রিয়াটা হচ্ছে Zn প্লাস H2SO4 সমান হচ্ছে ZnSO4 প্লাস ZnSO4 প্লাস হচ্ছে H2, অর্থাৎ লঘু অ্যাসিডের সাহায্যে আমরা তাহলে শনাক্ত। যদি বলে যে তাহলে আমাদের পরীক্ষাগারে যে সমস্যার যে এই যে পরীক্ষাগুলো কেন করছি আমরা, তাই পরীক্ষাগারে এই পরীক্ষাগুলো কেন করছি না, পরীক্ষার সময় বা পরীক্ষাগারে আমাদের যে বিভিন্ন রকম যে স্যাম্পেলগুলো নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ এই বিভিন্ন রকম যে জিঙ্ক বলো কিংবা লোহা বলো বা ফেরাস সালফাইডের গুঁড়ো বলো, এই ধরনের যে গুঁড়োগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়, তো সেই যে সেই গুঁড়োগুলোর মধ্যে সেটাই কোনটায় কি আছে সেটা আমরা জানতে পারি না। তাহলে সেইটা যে আমরা জানবো সেটা তো আমরা প্রতিটা গুঁড়োই একই রকম, সেটা তো আমরা হাতে নিয়ে বুঝতে পারবো না। তাহলে সেই কারণে তখন এই ধরনের যে পরীক্ষাগুলো খুব কার্যকরী হয়। এই ধরনের পরীক্ষাগুলোর সাহায্যে আমরা বুঝতে পারি যে কোনটার মধ্যে কি, মানে কোনটা কি দ্রব্য, মানে কোনটা কি ধরনের স্যাম্পেল বা কোনটা কি যৌগ, সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি। এবার হচ্ছে যেমন লোহার গুঁড়ো বা এফির সাহায্যে তো লোহার গুঁড়ো বা এফির সাহায্যে বিষয়টা কীরকম না, এক্ষেত্রেও জিঙ্কের মতো বিষয়টাই একই। এখানেও বুদবুদ আকারে বর্ণহীন গন্ধহীন H2 গ্যাস নির্গত হয়। এবং এক্ষেত্রেও যেহেতু বর্ণহীন গন্ধহীন H2 গ্যাস নির্গত হয়, বলতে পারছি আমরা যে এক্ষেত্রেও বর্ণহীন গন্ধহীন H2 গ্যাস নির্গত হয়। এই বর্ণহীন গন্ধহীন H2 গ্যাস নির্গত হওয়ার কারণে এটার মধ্যেও একটা জ্বলন্ত বাটকাঠি প্রবেশ করলে জ্বলে উঠবে। এবং এক্ষেত্রেও বিক্রিয়াটা একই রকম, যে Fe প্লাস H2SO4 সমান হচ্ছে FeSO4 প্লাস হচ্ছে H2, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এরপর হচ্ছে যে টেস্ট টিউবে যদি ফেরাস সালফাইডের সাহায্যে মেশানো হলো, ফেরাস সালফাইড বা FeS, ফেরাস সালফাইডের সাহায্যে যদি আমরা বিক্রিয়াটা ঘটাই তাহলে কি ঘটবে। ফেরাস সালফাইডের সাহায্যে ব্র্যাকেটে লিখে দিচ্ছি আমি এখানে, ফেরাস সালফাইডের সংকেত হচ্ছে FeS। না, ফেরাস সালফাইডের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম হবে। ফেরাস সালফাইডকে যখনই জিরোর মধ্যে প্রবেশ করানো হয়, লঘু H2 বোর্ডের সঙ্গে যখনই ফেরাস সালফাইডের বিক্রিয়া ঘটানো হবে, তখনই বুদবুদ সৃষ্টি করে পচা ডিমের মতো গন্ধযুক্ত H2S গ্যাস বা হাইড্রোজেন সালফাইড গ্যাস নির্গত হয়। আগের দিন তোমাদের মনে থাকবে যে আমি হাইড্রোজেন সালফাইড এবং
অ্যামোনিয়া গ্যাসের মধ্যে গন্ধের সাহায্যে কিন্তু তোমাদের ভৌত ধর্মের সাহায্যে দেখিয়েছিলাম যে অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস এই দুটো গ্যাসের মধ্যে আমরা কিভাবে পার্থক্য করতে পারি। তো এখানে তোমরা এখানে আজকে দেখাচ্ছি যে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 যখনই বিক্রিয়া করবে তখনই এই গ্যাসটা নির্গত হয়, এবং এর সাহায্যে আমরা বুঝতে পারি যে সেক্ষেত্রে সেখানে কি বিক্রিয়া ঘটছে এবং যে যৌগটা নিয়ে আমি কাজ করছি সেই যৌগটা হচ্ছে কি। এটা কিন্তু করতে হবে যে পচা ডিমের মতো গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস কিন্তু নির্গত হয়। এই হাইড্রোজেন সালফাইডের এই পচা ডিমের মতো গন্ধ এইটা কিন্তু খুব শনাক্তকরণের জন্য, সেটা ভৌত ধর্ম হোক কিংবা রাসায়নিক ধর্ম হোক, সেটার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে এই জিনিসটা কিন্তু কাজে লাগে যে কোনটা কি দ্রব্য সেটা শনাক্তকরণের জন্য এই পচা ডিমের মতো গন্ধটাকে হাইড্রোজেন সালফাইড গ্যাসের কিন্তু পরীক্ষাগারে একটা গুরুত্ব রয়েছে। এরপর হচ্ছে ক্ষারের সাহায্যে আমরা বিভিন্ন পদার্থের শনাক্তকরণ করতে পারি। সেটা কীরকম? ক্ষারের সাহায্যে হচ্ছে খাবার সোডার সাথে নিশাদলের বিক্রিয়া ঘটাচ্ছি। খাবার সোডার সংকেত হচ্ছে NaHCO3, তার সঙ্গে নিশাদল, তার সাথে আমরা বিক্রিয়া ঘটাচ্ছি নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইডের। তাহলে তার সাথে যখন আমরা নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া ঘটাচ্ছি তখন তীব্র ঝাঁঝালোযুক্ত একটা গন্ধ পাওয়া যায়, এবং সেই গন্ধটা হচ্ছে এক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এই যে বিক্রিয়াটা করছি সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস বা NH3 উৎপন্ন হয় এই ক্ষারের সাহায্যে। যখন আমরা বিক্রিয়াটা করি তখন সেক্ষেত্রে NH3 বা অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়াটার এই যে ঘটছে ঘটনাটা, এর বিক্রিয়াটা কি হবে না, এর বিক্রিয়াটা হচ্ছে যে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড তার সঙ্গে NaCO3 বিক্রিয়া ঘটাচ্ছি, এবং তার ফলে যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে NH3 অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস প্লাস CO2 প্লাস হচ্ছে H2O, অর্থাৎ এই বিক্রিয়াটার সাহায্যে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস, ক্ষারের সাহায্যে বিক্রিয়া করার ফলে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এবং এর থেকেও কিন্তু আমরা ক্ষারের সাহায্যেও কিন্তু আমরা একটা রাসায়নিক পদার্থের শনাক্তকরণ করতে পারি। তো আজকে আমরা এই পর্যন্তই পড়বো। এবার দেখে নিই আমরা আজকে কী পড়লাম। তো আমরা আজকে বিভিন্ন রকম রাসায়নিক ধর্মের সাহায্যে পদার্থের শনাক্তকরণ করেছি। যেমন নাইট্রিক অক্সাইড গ্যাসের ক্ষেত্রে শনাক্তকরণ করেছি যে বাতাসের সংস্পর্শে এলে নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে এটা আলাদা করতে পারছি। সেরকমভাবেই সালফারকে অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত করলে পোড়া বারুদের মতো গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, তাহলে এটা বায়ুর সাহায্যে। এবার জলের সাহায্যে, যেমন হচ্ছে জলের মধ্যে যদি চিনি মেশাই তাহলে চিনিটা সহজেই জলের মধ্যে গুলে যাচ্ছে, এর মধ্যে কোনো রকম পরিবর্তন ঘটছে না। কিন্তু তার বদলে যখন আমি পোড়া চুন মেশাচ্ছি তখন হচ্ছে তাপমুচি একটা রাসায়নিক বিক্রিয়া উৎপন্ন হচ্ছে, এবং তার ফলে হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে, এবং পোড়া চুনটা জলের মধ্যে টকবক করে ফুটছে এবং তাপ উৎপন্ন হচ্ছে। চিনি এবং নুন তাপ প্রয়োগের ফলে আমরা দেখছি চিনি প্রথমে বাদামি এবং পরে কালো হয়ে যায়। তার কারণ হচ্ছে যে চিনিকে উত্তপ্ত করলে সেখানে যে জলীয় বাষ্পটা জমে থাকে সেটা প্রথমেই বেরিয়ে যায়, তাহলে এবং জলীয় বাষ্পটা বেরিয়ে যায় এবং বিশুদ্ধ কালো কার্বনটা পড়ে থাকে, এবং চিনির সংকেতের সাহায্যে আমরা দেখেছি যেখানে কালো কার্বনটা পড়ে থাকছে 12C এবং জলটা বেরিয়ে যাচ্ছে। আর অন্যদিকে নুনকে উত্তপ্ত করলে তার মধ্যে জলীয় বাষ্পটা থাকে সেটা প্রথমেই বেরিয়ে যায় এবং এর মধ্যে কোনো পরিবর্তন ঘটে না। তো এরপর আমরা দেখেছি যে বিভিন্ন রকমের এবং উত্তাপের সাহায্যে এই যে চিনি বা নুন ছাড়া আরও যে বিভিন্ন রকম যে রাসায়নিক পদার্থগুলো রয়েছে, যেমন জলযুক্ত কিউপ্রিক নাইট্রাইট বা কঠিন আয়োডিন, সেগুলোকে উত্তপ্ত করলে কী ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা দেখেছি।
তারপর আমরা এবং ম্যাগনেসিয়াম তারের ক্ষেত্র। এরপর শেষে আমরা যেটা করেছি সেটা হচ্ছে অ্যাসিড ও ক্ষারের সাহায্যে শনাক্তকরণ। তো অ্যাসিডের সাহায্যে শনাক্তকরণের জন্য প্রথমেই আমরা পাত্রের মধ্যে লঘু H2SO4 নিয়েছি এবং লঘু H2SO4 মধ্যে আমরা জিঙ্ক গুঁড়ো মিশিয়ে সেটাকে উত্তপ্ত করেছি। এর ফলে বন্ধহীন গন্ধহীন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে এবং জলীয় বাষ্প প্রবেশ করে নীল শিখায় জ্বলে উঠেছে। এবং ফেরাস সালফাইডের সাহায্যে আমরা দেখেছি পচা ডিমের মতো গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস নির্গত হয়েছে। এছাড়া এছাড়া আমরা ক্ষারের সাহায্যে পরীক্ষা করেছি। এখানে একটা বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে নুনের সাহায্যে। নুনের সাথে যদি আমরা খাবার সোডার বিক্রিয়া ঘটে তাহলে সেই বিক্রিয়ায় কোনো কিছু পরিবর্তনই হবে না, কিন্তু খাবার সোডার সাথে যখন আমরা নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া ঘটাচ্ছি তখন কিন্তু অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে, যার বিক্রিয়া হচ্ছে NH4Cl প্লাস NaOH সমান হচ্ছে NH3 প্লাস CO2 প্লাস হচ্ছে H2। তো এইভাবে আমরা দেখলাম যে রাসায়নিক পদার্থের সাহায্যে বিভিন্ন পদার্থের কীভাবে শনাক্তকরণ করা যায়। তো আজকে এই পর্যন্তই। তো তোমাদের যার যা অসুবিধা থাকবে সেগুলো কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের পরের ভিডিওতে সেগুলোর সম্বন্ধে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।